তো আজকের বিষয় হলো মেনটেনেন্স। বিএনএস 144 সেকশনে মেনটেনেন্সের উল্লেখ আছে, অর্থাৎ আপনার ওয়াইফ আপনার কাছ থেকে মেনটেনেন্স পেতে পারে। শুধুমাত্র ওয়াইফ নয়, বাবা মা বা অন্য কেউ কিন্তু মেনটেনেন্স পাওয়ার হকদার। কিন্তু আজকের আলোচনার বিষয় হলো আপনার ওয়াইফ আপনার কাছ থেকে মেনটেনেন্স পেতে পারে কি পারে না। এবং এক্ষেত্রে আমরা আজকে আলোচনা করব যে মেইন বিষয়টা, সেটা হলো সুপ্রিম কোর্টের একদম লেটেস্ট জাজমেন্ট ফ্যামিলি কোর্ট থেকে মেনটেনেন্সের বিষয়। তো এই রীনা কুমারী ভার্সেস দীনেশ কুমার মাহাতো কেসটাতে যেটা হয়েছিল আমরা সেটা ফ্যাক্ট ওয়াইজ আলোচনা করব। তো ফার্স্টলি এই দুজন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের বিয়ে হয় 2014 সালের অগাস্টে, এবং 2015-র মাঝামাঝি থেকে তারা আলাদা থাকতে শুরু করে। এবং এই সময় হাজব্যান্ড দীনেশ কুমার মাহাতো ওয়াইফের এগেনস্টে রেস্টিটিউশন অফ কনজুগাল রাইট অর্থাৎ হিন্দু ম্যারেজ অ্যাক্টের আন্ডারে সেকশন 9-এর যে সেকশনটা রয়েছে সেই সেকশনের আন্ডারে উনি একটা কেস ফাইল করেন ওনার ওয়াইফের বিরুদ্ধে। কারণ ওনার ওয়াইফ গত কয়েক মাস থেকেই তার থেকে আলাদা থাকছিল, এবং যাতে ওনার ওয়াইফকে ফিরিয়ে আনা যেতে পারে সেই জন্যই উনি এই মামলাটা দায়ের করে। হিন্দু ম্যারেজ অ্যাক্টে কিন্তু এরকম একটা সেকশন আছে, যেই সেকশনের আওতায় গিয়ে আপনি আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ডের বিরুদ্ধে এরকম একটা ফাইলিং করতে পারেন, যেখানে আপনার হাজব্যান্ড বা ওয়াইফকে কোর্ট অর্ডার করবে একত্রে এসে সংসার করার জন্য। তো দীনেশ কুমার মাহাতো সেই কেসটা ফাইল করেন, এবং সেক্ষেত্রে উনি কিন্তু ফ্যামিলি কোর্ট থেকে সরাসরি রায় পেয়ে যান তার ওয়াইফকে তার কাছে রাখার জন্য, অর্থাৎ তিনি তার নিজের ফেভারে রাইটটা পান, অর্ডারটা পান। যদিও এক্ষেত্রে রীনা কুমারী কোর্টকে দেখিয়েছিল যে তিনি কেন দীনেশ কুমার মাহাতোর সাথে থাকতে চান না, অর্থাৎ দীনেশ কুমার মাহাতো 5 লাখ টাকা পর্যন্ত ডিমান্ড করছিলেন ডাউরির জন্য। এছাড়া উনি টর্চার করতেন, এছাড়া উনি ওনার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ছিলেন। কিন্তু এই সমস্ত সত্ত্বেও দীনেশ কুমার মাহাতো যখন তার গ্রাউন্ডগুলো দেখালো, তখন কোর্ট এক প্রকার দীনেশ কুমার মাহাতোর পক্ষেই রায় দেন, যাতে ওনার ওয়াইফ ওনার সাথে গিয়ে সংসার করে। এই রায় পাওয়ার পর, ওনার ফেভারে রায় হওয়ার পর, রীনা কুমারী কিন্তু তার কাছে না গিয়ে বাড়ির থেকেই মেনটেনেন্সের কেস ফাইল করে দেয়। এবারে বিএনএস 144 সাবক্লজ 3-তে একটা উল্লেখ রয়েছে যে কেন একজন ওয়াইফ হাজব্যান্ডের কাছে গিয়ে থাকছে না, সেক্ষেত্রে যদি সে সঠিক কারণ না দেখাতে পারে তাহলে সে মেনটেনেন্সের হকদার নয়। এবং এক্ষেত্রে ঝাড়খণ্ড ফ্যামিলি কোর্ট কিন্তু রীনা কুমারীর এগেনস্টেই রায় দেয় এই একটা সাবক্লজের আওতায় গিয়ে। যেহেতু তার কাছে সঠিক কোনো কারণ, সঠিক কোনো গ্রাউন্ড সে দেখাতে পারেনি, ওয়াইফ দেখাতে পারেননি, সেজন্য উনি কিন্তু মেনটেনেন্সের ক্লজ থেকে বহির্ভূত হন। এবার এই ঘটনার পরে রীনা কুমারী অর্থাৎ ওয়াইফ সরাসরি গিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন, এবং দ্বারস্থ হওয়ার পর ওখানেই যখন এই ম্যাটারটা চলে, তখন কিন্তু ঝাড়খণ্ড হাইকোর্টের রায়টাকে একদমই না মেনে সুপ্রিম কোর্ট নতুন করে রায় দেয় যে কোনো হাজব্যান্ড ওয়াইফের ফ্যামিলি ডিসপিউট যা কিছুই থাকুক, যে কোনো কিছুই থাকুক, এবং সেটা যেভাবেই চলতে থাকুক, যেই পরিস্থিতিতেই থাকুক, যদি একজন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ এখনো লিগালি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ আছেন, তারা লিগালি স্পাউস হিসাবে এক্সিস্ট করছেন, সেক্ষেত্রে কিন্তু ওয়াইফকে মেনটেনেন্স দিতে হাজব্যান্ড বাধ্য। সেক্ষেত্রে গ্রাউন্ডস যাই থাক না কেন, যদি সে আলাদা থাকছে, আলাদা থাকার কোনো যুক্তিযুক্ত কারণ সে না দেখাতে পারছে, সেক্ষেত্রেও কিন্তু ওয়াইফ মেনটেনেন্সের খোরপোশের হকদার, এবং হাজব্যান্ডকে খোরপোশ দিতেই হবে। এক্ষেত্রে অনেকগুলো ডাউটস থাকে, যদি হাজব্যান্ড কাজ না করে সেক্ষেত্রে কি, যদি ওয়াইফ হাজব্যান্ডের থেকে বেশি রোজগার করে সেক্ষেত্রে কি, এই ছোট ছোট প্রশ্নগুলোরও উত্তর দেব আগামী পর্বে। কিন্তু পরিস্থিতি যাই থাকুক না কেন, একজন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ যতক্ষণ পর্যন্ত লিগালি এক্সিস্ট করছে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ হিসেবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু একজন ওয়াইফ সবসময় তার স্বামীর কাছ থেকে খোরপোশ পাওয়ার অধিকার রাখে। এবং পরিস্থিতি যাই হোক না কেন, সুপ্রিম কোর্টের লেটেস্ট জাজমেন্ট অনুযায়ী এই কেসটাতে যে কোনো ওয়াইফ কিন্তু হাজব্যান্ডের কাছ থেকে খোরপোশ পাওয়ার দাবিদার। এবং যদি একজন ওয়াইফ মেনটেনেন্স কোর্টের দ্বারস্থ হয়ে
হাজব্যান্ডের বিরুদ্ধে চায়, তাহলে হাজব্যান্ডকে দিতে বাধ্য থাকতেই হবে। পরিস্থিতি তার যাই থাকুক না কেন, যত কম মেনটেনেন্সের অ্যামাউন্টই হোক না কেন, তাকে দিতে হবেই। এই ধরনের যে কোনো বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে, আপনাদের কোনো কনফিউশন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। পরবর্তী টপিকে আমরা আলোচনা করব মেনটেনেন্সের এই ছোট ছোট কনফিউশনগুলো নিয়ে। তো আমাদের সাথে থাকতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যে কোনো বিষয়ে যদি আইনি পরামর্শ চাই, তাহলে কনসালটেশনের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ।